প্রিয় দর্শক, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চর্চা.com-এর সম্পাদক, আমাদের অনেক প্রিয় মানুষ সৌরভ হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আপনাকে শুভ সকাল। শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস সব কিছু মিলিয়ে আজকের দিনটা একেবারে অন্য রকমের। একটু পত্রপত্রিকার শিরোনাম কি আছে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের পথ দেখালো ৫২। ভাষাজ্ঞানে দুর্বল শিক্ষার্থীরা পিছিয়ে শিক্ষা ও কর্মজীবনে। আজ মহান শহীদ দিবস। দৈনিক যুগান্তর, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রক্তের দামে কেনা ভাষার অধিকার, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন। কালের কণ্ঠের শিরোনাম, ভাষার সঙ্গে বিপন্ন সংস্কৃতিও। সংরক্ষিত ৫০ নারী আসনের ৩৫টি পাবে বিএনপি। দৈনিক সমকাল, সারা দেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ। শহীদ মিনার আর আমাদের শিল্পী হয়ে ওঠার গল্প রফিকুন নবী লিখেছেন। দৈনিক ইত্তেফাক, ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি আখ্যা দিল সুপ্রিম কোর্ট। গৌরবের অমর ২১শে আজ। শিক্ষা খাতে ১৩ চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রতিদিন, থমকে আছে আমার ভাষা, দেশে আরও ৪০ ভাষার সন্ধান। আমার দেশ, পারস্পরিক সহযোগিতায় দেশ পরিচালনা করুন। ভাষা শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা। জয় জয় দিন, সংরক্ষিত নারী আসন নিয়ে কাজ শুরু। জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল ২১-এর মূল চেতনা, প্রধানমন্ত্রীর বাণী। মানবজমিনের শিরোনাম, নতুন সরকারের সামনে যত চ্যালেঞ্জ। অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। আমাদের সময় বাংলা ভাষার চর্চার পথে কিছুটা উদ্ভট সংকট। কালবেলা শিরোনাম, কোন পথে এগুচ্ছে ইসি, ভাষা আন্দোলনের বৈপ্লবিক তাৎপর্য। আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাবাজার পত্রিকা, বিএনপির মনোনয়ন পেতে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আজ। দৈনিক করতোয়া, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন। দৈনিক সময়ের আলো, বিএনপির নজর তৃণমূলে। ইনকিলাব এমপি হতে দৌড়ঝাঁপ শুরু, বিএনপি পাচ্ছে ৩৫টি, জামায়াত ১২, এনসিপি ১টি। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। আপনি শিরোনাম শুনলেন। মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বইমেলা না থাকলে কেমন জানি একটা মনে হয়। শুরুতেই যদি আপনাকে সেই আলোচনাটাই করতে চাই। না, প্রথমত এটি মহান জাতীয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আমাদের শহীদরা যারা ৫২তে জীবন দিয়েছেন তাদেরই অর্জন। আমরা সেই তাদের অর্জন উত্তরাধিকার কতটা বহন করছি সেটি আপনি বেশ কিছু পত্রিকায় কিন্তু শিরোনাম বাংলা শিরোনামে আছে যে বাংলা ভাষার দুর্গতি, সর্বস্তর রাষ্ট্রভাষা আমরা প্রবর্তন করতে পারিনি, এবং না পারার পিছনে তো রাষ্ট্রীয় বা কোনো আন্তর্জাতিক কোনো চক্রান্ত নাই, আমরা অনুশীলনটা করিনি। আমরা মাতৃভাষাকে, আমাদের নিজের ভাষাকেই অগ্রাহ্য করেছি। এবং দেখুন, প্রতিটি আমাদের শিক্ষার প্রথম ভিত্তি হওয়া উচিত ছিল মাতৃভাষা। হ্যাঁ, এখানে যেটা যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে, ভাষা জ্ঞানে দুর্বল শিক্ষার্থীরা পিছিয়ে শিক্ষা ও কর্মজীবনে। না, ভাষা জ্ঞানের দুর্বল তো হচ্ছে পরবর্তী, কিন্তু প্রথম যে আমরা অক্ষর জ্ঞান, যার দ্বারা পরিচিত অক্ষর জ্ঞান বা পরিচিত করব আমরা শিশুদের, সেটা তো সবাইকে আমরা বাংলা ভাষা দিয়ে করি না। আপনারা দেখুন যে প্রাথমিক শিক্ষায় ১২-১৪ ধরনের শিক্ষা আছে, যেখানে ইংরেজি মিডিয়াম, আরবি মিডিয়াম, উর্দু মিডিয়ামও আছে হয়তো, যেখানে বাংলা ভাষার কোনো মিডিয়ামও আছে আমাদের দেশে। থাকতে পারে উর্দু ভাষাভাষীদের জন্য, সেটি থাকা অন্যায় নয়। যে কোনো আপনার আমাদের যে আদিবাসীদের ভাষা আছে তাদেরও এই থাকতে পারে, কিন্তু মাতৃভাষাটা শেখার সবারই দায়িত্ব, আর সেটা শেখানো হয় না। কারণ আমরা প্রথমেই কিন্তু অক্ষর জ্ঞানের পরিচয় করি অন্য ভাষার মাধ্যমে। এটি আমাদের একটা চল হয়ে গেছে। কিন্তু পাকিস্তানে আপনি দেখুন যে রাস্তায় এখন বের হলে
এই দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসের ইংরেজি অফিসের ফলকগুলো হচ্ছে সব ইংরেজিতে। বাংলা থাকলেও এমন অনলক্ষ্যভাবে থাকে, মানে যাতে মানে থাকার জন্য চোখে না পড়ে, থাকার জন্য থাকা, কিন্তু তাও সবাই দেয় না। পাকিস্তানে কিন্তু এই যারা ইংরেজি সাইনবোর্ড টানাতেন বা সাইনবোর্ড দিতেন, তাদের সেটা বিক্ষোভ হতো, সাইনবোর্ডের মানে ভেঙে নামিয়ে ফেলা হতো। আমাদের দেশেও কিন্তু বিক্ষোভ হয়েছিল যে কেন বাংলা সাইনবোর্ড থাকবে না স্বাধীনতার পর। সেটাই হচ্ছে, আমরা ধীরে ধীরে কিন্তু ভুলে যাচ্ছি, দেশ ভুলে যাচ্ছে, ভাষা ভুলে যাচ্ছি, আমরা আমাদের নিজেদেরও বোধহয় ভুলে যাচ্ছি। নাহলে এত সংগ্রাম, এত ত্যাগের পর আমরা কোথায় যাচ্ছি কেউ জানে না। ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার একটা দিক নির্দেশনা দিয়ে যাবে, কিন্তু তারা যেখানে বাংলাদেশটাকে রেখে যাচ্ছে, আপনি শিক্ষা বলুন, স্বাস্থ্যসেবা বলুন, কোনো ক্ষেত্রেই তারা কোনো পথ দেখাতে পারেনি, একটা গতি আনতে পারেনি। অনেক বিতর্ক রেখে গেছে, অনেক বিতর্ক, অনেক দুর্গতি, অনেক অসঙ্গতি, অনেক দুর্ভোগ, অনেক কী বলে, বিতর্ক তো বটেই। এবং যা করার কথা না তাই করেছে বেশি। এবং সবচেয়ে এই অন্তর্বর্তী সরকার যে শব্দটি বাংলার রাজনীতির পরিভাষায় চালু করে গেছেন, সেটা হচ্ছে মব সংস্কৃতি। হ্যাঁ, তো মব হচ্ছে একটা সভ্য দুনিয়ার বিষয় হতে পারে না। এটি হচ্ছে যারা যখন আইন কানুন ছিল না, মবকে আলাদাভাবে স্বীকৃতি তো দিয়েছে, যেটা এক ধরনের বিক্ষোভ, মানে মানুষের বিক্ষোভের অংশ, না প্রেসার গ্রুপ ইত্যাদি বলা হয়েছে। আসলে আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন বা ক্ষমতার, তাদের বোধহয় ভাষা বদলে যায়, চিন্তা বদলে যায়। এখন জিজ্ঞেস করলে কিন্তু তারা সেটা বলবেন না। হ্যাঁ, এই যে ভাষা বদলে যায় কথা বললেন, যদি আমি আপনাকে প্রশ্নটা করি এরকমভাবে, মাননীয় মন্ত্রী, একজন মন্ত্রী, তিনি টকশো করতেন এক সময়। তো আমার ধারণা, যিনি টকশোতে যদি মন্ত্রী না থেকে এখন যদি টকশোতে থাকতেন, তাহলে হয়তো উনি এই কথাগুলোর প্রতিবাদ করতেন। যেমন উনি বললেন চাঁদা নিয়ে, চাঁদাবাজির যে ঘটনাটা উনি বললেন, যেমন জামাতের আমির অলরেডি এই প্রশ্ন তুলেছেন, তাহলে কি চাঁদাকে মানে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো? না, এইটি তো তিনি চিন্তা ভাবনা করে বলেছেন বলে, বা কি বোঝাতে চেয়েছেন এটা ব্যাখ্যা দেওয়া উচিত অবশ্যই। তাকে যতটা চিনি, তিনি এই চাঁদাবাজির পক্ষে থাকার লোক না, থাকার কথা না। মানে আমাদের আসলে এটার কি বলেন এটাও তারা হয়তো বুঝতে পারেন না। কিন্তু আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এই আন্তর্জাতিকভাবে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠা করেছি। এটা বাংলাদেশের জন্য গর্বের, বাংলাদেশের জন্য। কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, যেটা হলো যে বিগত সময়গুলোকে 21শে ফেব্রুয়ারি বা এই দিনটি যেভাবে পালন করা হয়েছে বছরের পর বছর ধরে, এইবার কি একটু ব্যতিক্রম দেখছেন নাকি? না, একটা হচ্ছে রোজার সময় পড়েছে, রোজায় স্বাভাবিকভাবে যে আমাদের সামাজিক অনুষ্ঠান ইত্যাদি, মানে, এবং যেহেতু রোজার সেহরি এবং ইফতারের বিষয়, এটার উপরে এটা নিয়ে সব মনোযোগ থাকে। এবং এ কারণে 21শে ফেব্রুয়ারির সঙ্গেই আমরা সবসময় দেখতাম যে বইমেলা। তো আমরা এবারে 21শে ফেব্রুয়ারিতে আমরা বইমেলা শুরু করতে পারি, এবং সারা মাস ধরে বইমেলার সাথে সাথে ভাষার কথা উঠতো। হ্যাঁ, তো এই একটা তো হচ্ছে যে আমাদের আসলে চেতনায় আছে কিনা, আমরা কি শুধু আনুষ্ঠানিকতা করেছি? এত বছরের এই পথ পরিক্রমায় আমরা কত দূর এগিয়েছি, এই আত্মজিজ্ঞাসা, বিশ্লেষণটা জরুরি। বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করেছি আমরা। কি হয় সেক্ষেত্রে কি হয় প্রশ্ন। এবং আমরা বাংলা ভাষার যেমন মর্যাদা রক্ষা করতে পারছি না, আবার অন্যান্য ভাষারও মর্যাদার প্রতিষ্ঠায় কিছু করছি না। কয়েকটি ভাষার শিশু পাঠ্য বই করা হয়েছিল, সেটা কি অবস্থায় বা সবাইকে হয়তো পৌঁছানো যায়নি। এক ধরনের আমরা মননশীলতা, চিন্তা আমাদের এক্ষেত্রেই বড় দুর্বলতা। আমরা সব কিছুই রাজপথে অর্জন করতে চাই। তাই মব সংস্কৃতি, যে দেশে মব সংস্কৃতি থাকে সে দেশে তো অনুশীলন হবে না, সে দেশে চিন্তার কথা হবে না, সে দেশে আপনার চর্চা হবে না কোনো কিছু। আর সে দেশে মানুষের মনন জগতে যে আলো ছড়ানোর বিষয়টি, আপনি দেখুন যে প্রথম আলোর
অফিসে আগুন দিল এবং সেখানে তারা একটা চমৎকার জাদু কি বলে একটা প্রদর্শনী করেছে, আলো মানে আলো নামে। আলো নামে। আপনি সেখানে গেলে দেখবেন যে মানুষের অন্ধকার এবং আলোর পার্থক্যটা। তা আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা যদি আলোর পথে নিয়ে যেতে চাই তাহলে এই অন্ধকারকে দূর করতে হবে। সেটা চিন্তার অন্ধকার, মনোজগতের অন্ধকার, সেটি ভাষারও অন্ধকার। ভাষায় এই যে মানে কোনো শব্দ বলা যাবে না, কোনো শব্দ বলতেই হবে, এই যে মানে কি বলে চাপিয়ে দেওয়া, পাকিস্তানিদের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেই কিন্তু হস্তক্ষেপের বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল, তরুণরা জীবন দিয়েছেন। আমরা সেই ভাষা পরিক্রমা, রাষ্ট্রভাষা মানে সর্বস্তরে তার থাকবে, শুধু সরকারি নথিপত্রে বা চিঠিপত্র লেখায় এটাই কিন্তু রাষ্ট্রভাষা। আমার মনে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র ফেব্রুয়ারিতেই আমরা মাতৃভাষা নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা করি, এরপরে তার করি না। করি না, এবং করার যে প্রয়োজন। আপনি দেখুন যে যেসব দেশ উন্নত হয়েছে, সামনে এগিয়েছে, তারা মাতৃভাষা ছাড়া এগোতে পারেনি। জাপানিদের কথা বলুন, চীনা ভাষাদের কথা বলুন, এর অর্থ না যে তারা অন্য ভাষা শেখে না। অবশ্যই আমরাও অন্য ভাষা শিখব। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা বড় দুর্বলতা হচ্ছে এই যে প্রথম আলোর যে রিপোর্টটি, যে ভাষার দুর্বলতা। ভাষা জ্ঞানে দুর্বল শিক্ষার্থীরা পিছিয়ে শিক্ষা ও কর্মজীবন। না, এখন এই ভাষা তো এক হচ্ছে বাংলা ভাষার দুর্বলতা, ইংরেজি অন্য দ্বিতীয় ভাষা হিসেবে আমরা যেটা গ্রহণ করেছি ইংরেজি, তাতেও তো দুর্বলতা। আপনি দেখবেন বিভিন্ন পরীক্ষায়, এসএসসি এইচএসসি পরীক্ষায় অঙ্ক এবং ইংরেজিতে বেশি করে ফেল করে, তার কারণে ইংরেজি দক্ষ শিক্ষকও নেই। এবং বাংলায় যে খুব ভালো করে তা নয়, বাংলায় যে খুব ভালো করে তা নয়। আমার মনে হয় যে এটা কোথায় কোথায় ঘাটতিটা, কোথায় সমস্যাটা, মানে শিক্ষণের সমস্যা, শিক্ষকদের সমস্যা না, আমরা পাঠ্য বই শিক্ষার্থীদের আকর্ষণ তৈরি করতে পারিনি পাঠ্য বইয়ে, সেটি সবটা মিলে শিক্ষাবিদদের এই ব্যাপারে আমার মনে হয় যে মনোযোগ দেওয়া উচিত। নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, শিক্ষামন্ত্রী বেশ তৎপর, এবং অন্তত তিনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, পাবলিক পরীক্ষার নকল এটি ছিল একটা অভিশাপ জাতি। এবং এই স্মৃতিটার সাথে ওনার এই কর্মকাণ্ডের সাথে আমার জড়িয়ে থাকার অনেক একটা স্মৃতি আছে। সেটা আপনি চিন্তা করুন, অন্য কিছু বাদ দিন, কে কোন সরকারের সেটি পাবলিক পরীক্ষার নকল মানে হচ্ছে আপনি এই জাতিকে শিক্ষা থেকে বঞ্চিত করছেন। মানে নকল করেই পাশ করা যায়, একটা মানে পড়ার দরকার নেই, এই পাঠ বিমুখ। এবং যেটি অন্তর্বর্তী সরকারের এই 1.5 বছরেও হয়েছে, যে এক ধরনের হচ্ছে যে চাপের মুখে পরীক্ষা বাতিল করেছি। এবং যেটি অনেকেই বলেন এবং ভবিষ্যতে আরও বেশি বলা হবে, যে প্রথমেই দায়িত্ব ছিল অন্তর্বর্তী সরকারের, যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু এখন আবার তাদেরই কেন মাঠে থাকতে হবে? তারা শ্রেণীকক্ষে ফিরে যাবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন। খুঁজছেন আপনি এখনো? এটাই তো প্রশ্ন, যে রোজা আজকে 3য় রোজা, মানে খোঁজার বিষয়টা, এটা কারণটা কি? এটা তো এই ধারা চলে আসছে, সব সরকারই খোঁজে, কিন্তু খুঁজে পান কিনা। আর সিন্ডিকেটের কথা বলা হয়েছে, দেখলাম আবারও চারা দিয়েছে। সিন্ডিকেটের উৎস কোথায়, সিন্ডিকেট কারা? এখন সিন্ডিকেট এতই প্রভাবশালী যে কোনো সরকার তাকে ধরতে পারে না। তা এই সরকার তো আমরা ভাবছি বিপুল জনসমর্থন নিয়ে সরকার এসেছে, এবং এটাই সত্য যে বিপুল জনসমর্থন নিয়ে আসা। এখন আসার পরে তাহলে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করবে। এবং দেখেন এখানে দৈনিক সমকালের শিরোনাম হয়েছে, সারা দেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্টুন সহ ছাপা হয়েছে। না, এটা তো এই অন্তর্বর্তী সরকার বিদায়ের মুহূর্তে যে বিষয়গুলো সবচেয়ে কঠিন অবস্থায় রেখে গেছে, সেটা হচ্ছে একটা জ্বালানি, দ্বিতীয় হচ্ছে নিত্যপণ্যের দাম হয়তো অতটা অসহনীয় না, গত 1 বছর ধরে একটা এখনও দক্ষিণ এশীয় দেশগুলোর চেয়ে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি। তারপর মানুষ এটা মেনে নিয়েছে। রোজায় যেসব পণ্য দাম বাড়তে পারে, আপনি দেখুন যে বন্দর 5 দিন বন্ধ, প্রায় এক সপ্তাহ অচল ছিল। তা এর প্রভাব বাজারে পড়বে। তা আজকে যদি আমি কোনো পদক্ষেপ নেই, সেই ফলটা তো আজকে পাওয়া যাবে না। তো এটি সরকার আসছে, সময় নিতে হবে, এবং করা উচিত ছিল আগে।
মানে অন্তর্বর্তী সরকারেরই এই পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল যাতে এখন যার হাতে রোজায় মানুষ কষ্ট সাধারণ না মানুষ পায়। কষ্ট না পেত এবং তার উপর বাড়তে বোঝা চেপে না যেত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি সে শুনলেন। মাতৃভাষার দুর্গতির কথা উঠল। ভাষা, মাতৃভাষার জন্যই তো আন্দোলন হয়েছিল। সেই জায়গাটাকে আমরা ধরে রাখতে পেরেছি? প্রশ্নটা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল আমাদের আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো আজকে বেরোবে না, কাজেই আগামীকাল এই অনুষ্ঠানটি বন্ধ থাকবে। নিশ্চয়ই পরের দিন থেকে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। খোদা হাফেজ।